এই আন্দোলন আমাদের আন্দোলন। বাংলাদেশের যে কোনো জনগণের যে কোনো অংশের যে কোনো ন্যায্য আন্দোলন আমাদের আন্দোলন। আমরা জনগণের পক্ষে লড়াই করি, তো উস্কানি দেওয়ার কি আছে? আমরা ভেরি মাচ এই মুভমেন্টে আছি, এটা আমাদের পূর্ণ সমর্থন আছে এবং এটা একটা ন্যায্য আন্দোলন। এবং এই আন্দোলনে 2018 সালে ফয়সালা হয়ে গেছিল। আপনারাই এখন আদালত দিয়ে নানান রকম আপনাদের অভিসন্ধি মানুষ ধরে ফেলেছে। যতই আদালতের কথা বলেন, অভিসন্ধিটা হচ্ছে যে এখন 7ই জানুয়ারির পরে আবার বসে গেছি, ওই সময় একটা পরিস্থিতিতে যেটা পরবর্তীতে উনি বলে ফেললেন, রাগের মাথায় উনি করে ফেলেছেন। তো সেইটাকে তারা যে একটা দুরভিসন্ধি তৈরি করছেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে, সেটা খুব মানুষ পরিষ্কার, ছাত্ররা বুঝে গেছে, ফলে তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলন ন্যায্য আন্দোলন, আমরা তাকে সমর্থন করব। আমরা সমাধানটাই চেয়েছিলাম এবং ভেবেছিলাম যে সরকার হয়তো কোটা সংস্কারের একটা সমাধান করবে, কিন্তু 14 তারিখে এসে আমরা দেখলাম যে সমাধানের পথ স্বৈরাচারের আসলে থাকে না। তার দম্ভ, যেটা একটু আগে আন্দালিব রহমান পার্থ বললেন, দম্ভ এবং অহংকার এমন জায়গায় সবকিছু তার প্রধানত থাকবে, এটাই তারা অভ্যস্ত হয়ে উঠছিলেন। এবং এই একটা জায়গায় যেহেতু 18 সালে তাদেরকে কিছুটা বোডাউন করতে হয়েছিল, ওইটা পুনরায় ফেরত আনার ব্যাপারটাই তাদের দাঁড়িয়েছিল। আমরা দেখেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে বলা হয়েছে রাজাকারের বাচ্চারা। তো এই যে দম্ভটা, সেটা আবার খোদ প্রধানমন্ত্রী নিজেই বললেন এবং নানান ভাবে বুদ্ধিজীবীরা এটা বলার চেষ্টা করেছেন, কিন্তু এটাকে ব্যাখ্যা করলেন না যে ওই কনটেক্সটে দাঁড়িয়ে যে কোনো একটা বক্তব্য তো কনটেক্সচুয়াল রিডিং আছে, তাই না? আপনি ওই কোন কনটেক্সটে দাঁড়িয়ে কি কথা বলছেন? যখন মুক্তিযোদ্ধাদের নাতিপুতির সাথে রাজাকারের নাতিপুতির তুলনা করেন, তার মানে মুক্তিযোদ্ধার নাতিপুতির বাইরে যারা আছে সবাই রাজাকারের নাতিপুতি হয়ে যায়। এইটুকু মানে পাঠ নেওয়ার মতো ক্ষমতা আমাদের মোশাহেবদের হারিয়ে গিয়েছিল, যে আসলে আমরা ওইরকম ন্যাক্কার জন্য বিবৃতি দেখেছিলাম। ছাত্ররা গায়ে নিয়েছে এবং পলিটিক্যাল রেটরিক আকারে আমরা অনেক সময় বলি, কিন্তু অনেকগুলো রেটরিক এই সংগ্রামে বাস্তবায়িত হচ্ছে যে একদিন স্বৈরাচারের পতন ঘটে, জনগণ যখন দাঁড়িয়ে যায় তখন কোনো শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। এগুলো সবগুলি বাস্তবে ঘটেছে এবং আমাদের পলিটিক্যাল রেটরিকে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে মানুষ আসলে তার জীবনের চাইতে কিন্তু সম্মানটা অনেক বড়। আপনি যখন সামষ্টিক একটা জনগোষ্ঠী তার সম্মানে, তার ইজ্জতে আপনি আঘাত করেন, ওইটার যে প্রতিক্রিয়া হয়, ওটার যে শক্তি হয়, তার সামনে কেউ দাঁড়ানোর আসলে ক্ষমতা থাকে না। যে কারণেই 71-এ আমাদের এত মানুষ অকাতরে জীবন দেওয়ার জন্য উদ্যোগী হতে পারেন। ঠিক এই কারণেই আমাদের এই সময় আমরা দেখলাম যে কিভাবে ছাত্ররা অকাতরে জীবন দিচ্ছে, একটা মরে বাকিগুলো যায় না। এই জায়গাটা স্বৈরাচাররা কখনোই বুঝতে পারে না এবং যার ফলে তাদের গতিপথটা ইতিহাসে অনিবার্য হয়ে ওঠে এবং সেই অনিবার্যতা বাংলাদেশে ঘটেছে। ভয়ের রাজত্ব তারা কায়েম করেছিল এবং ভয় আসলে সবারই নানান ভাবে কাজ করেছে এবং এটা কেউই অস্বীকার করতে পারবে না। আমাদেরকে অনেকেই বলেন যে খুব সাহসী, কিন্তু আসলে আমাদেরকেও প্রতি মুহূর্তে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিজেদেরকে সেন্সর করতে হয়েছে, নানান ধরনের বিবেচনার জায়গায় আনতে হয়েছে। আমার মনে আছে আমরা 2014 সালে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা স্লোগানটা তুলেছিলাম, সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান। সংবিধান নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাকাল থেকেই কথা বলি, টেলিভিশনেও বলেছি, টক শো যখন থেকে করি তখন থেকেই এই কথাগুলো বলছি। কিন্তু একটা মানে এই বিদ্যমান সংবিধানটা দিয়ে যে হবে না, এটাকে মানে এইটার ক্ষমতা কাঠামো অ্যাবসলিউটলি স্বৈরাচারী, কিন্তু তারপরে আমাদেরকে কিন্তু একটা ডেমোক্রেটাইজ করার কথা বলতে হচ্ছে। এই জায়গাগুলো এসছে একটা সবাইকে নিয়ে কিংবা বাস্তব পরিস্থিতির মধ্যে আপনি কতদূর পর্যন্ত র্যাডিক্যাল হবেন সেটাও আপনাকে পরিস্থিতি আপনাকে অনেক সময় নির্ধারণ করে। তো আবু সাইদ যখন বুকে গুলি নিয়ে নিল, এই ঘটনাটা আমাদের রাজনীতিতে একটা যতবার ঘটেছে ততবারই একটা বড় বিস্ফোরণ ঘটেছে। 90 সালের আন্দোলনের পেছনে নূর হোসেনের প্রেরণা কাজ করেছে। জেহাদ যখন মারা গেল সর্বদলীয় ছাত্র ঐক্য হলো। ডক্টর মিলান যখন মারা গেলেন, তাকে হত্যা করা হলো, তখন কিন্তু আর এই বিস্ফোরণ থেকে রাখা গেল না। কারণ একটা কোনো মৃত্যু একেবারে পুরো জনগোষ্ঠীকে একটা আবেগীয় বন্ধনে নিয়ে আসে, যেটা 16 তারিখে ঘটে গেল। ওইটা
যে জমিনের উপরে এখন এটা তো ঠিকই যে একটা কোটা সংস্কার আন্দোলন কিভাবে এই জায়গায় পৌঁছালো, দাবিটা তো কোটা সংস্কারই ছিল, এমনকি 3 তারিখ পর্যন্ত এক দফায় পৌঁছায়নি, এক দফায় পৌঁছেছে কিন্তু 3 তারিখে আমরা অপেক্ষা করছিলাম। এমনকি আমি নিজে যখন 18 তারিখের পরে করা হলো, সংলাপের কথা বলা হলো, তো ছাত্ররা কখন মানে এই সংলাপ প্রত্যাখ্যান করে সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছিল। আমরা নিজেরা স্ট্যাটাস দিয়েও পরে ভাবলাম যে ছাত্ররা ডিসাইড করা উচিত, কারণ আন্দোলনটা ওরা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে ইম্পোজ করাটা বোধহয় ঠিক হবে না, কারণ পুরো আন্দোলনের জায়গাতে তারা আছে। তো এইটার বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে একটা মানে মৃত্যু কিভাবে সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে ফেলে এবং তাদের পুরো জিনিসটাকে ভেঙে দেয়। এখন এই কোটা সংস্কার যে একটা এক দফার আন্দোলনে পরিণত হলো, এর পেছনে কিন্তু 15 বছর 17 বছরের সংগ্রামটা আছে, বহু মানুষের বহু দিক থেকে সমালোচনা আছে। আমার মনে আছে ডক্টর বদিউল আলম মজুমদার 14 সালের ওই নির্বাচনের আগে বলেছিলেন যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি লাগবে, যদি আমরা এই ধরনের নির্বাচনী ব্যবস্থার দিকে যাই সমাজটা কিন্তু একটা নানা ধরনের এই পলিটিক্যাল সলিউশন না থাকলে উগ্রতার দিকে অগ্রসর হবে। এবং এই যে ডেমোক্রেসির জন্য বারবার বলতে থাকা রাজনৈতিক উত্তরণে আওয়ামী লীগকে স্টেক হোল্ডার হিসেবে আমরা আহ্বান জানিয়েছি, তারা ওই পথটা আসলে অনুসরণ করতে চান নাই, না করার পরিণতি আজকে তাদের জন্য হয়েছে। এখন এটা কি সম্ভাবনার জায়গায় নিয়ে যাবে? ছাত্ররা যে অগ্রণী ভূমিকাটা রাখলেন, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করলেন, সেটা আমরা মনে করি যে একটা কনটেক্সটের মধ্যে এই সম্ভাবনাটাকে আমাদের বাস্তব রূপায়নের চেষ্টা করতে হবে। কনটেক্সটে হচ্ছে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো আছে, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার আছে। এখন বিপ্লবী সম্ভাবনার যে জায়গাটা তৈরি হয়েছে, এইটা এই স্টেক হোল্ডারদের যে ইকুয়েশন, সমীকরণ, এটার বাইরে কিন্তু ঘটবে না। প্রথাগত বিপ্লবের মতো একটা অর্গানাইজড ফোর্স একটা শক্তিকে পরাজিত করে দিয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছে, ব্যাপারটা কিন্তু এইভাবে ঘটে নাই। আপনি একটা বিদ্যমান কাঠামোর মধ্যে একটা সরকার গঠন হয়েছে, সবাই সেটাকে সমর্থন জানিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আপনি একমাত্র ডিসাইসিভ ফ্যাক্টর। তাহলে আমাদেরকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাহাসের মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে, না হলে আমরা বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে পড়ব। এখনো ফ্যাসিস্টের দোসর শক্তি, তার দেশি বিদেশি সমস্ত সমর্থকরা, তারা সক্রিয় আছে এবং এই কারণেই গণতান্ত্রিক এই জায়গাটা দরকার। কিন্তু বিপ্লবী সম্ভাবনাটা যেন আমরা ভুলে না যাই। আমাদের দুঃসাহসী হওয়া উচিত, অসম্ভবকে কল্পনা করা উচিত, কিন্তু সেটা কনটেক্সট ভুলে না, এইটুকু শুধু বিবেচনাবোধ। এবং সেই ক্ষেত্রে দুটো সমন্বয় করার চেষ্টাটাই আমাদের করা উচিত। স্বপ্ন বলেন, বাস্তবতা বলেন, সেই জায়গায় সেটা আছে। ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা আছে, যেটা আমি আসলে খুব বেশি বলতে মানে সংকোচ বোধ করি, কারণ এই ঘটনার মধ্যে যেটা আমি 14 তারিখের পরে 15 তারিখে দেখলাম, যখন ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, ওই দিন কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যারা আহত হচ্ছে সবাই হাসপাতালে ঢুকছে, বিকেলের পর থেকে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে ওখানে মারা হচ্ছে। এইটা তো মানে আগেও কয়েকবার ঘটেছে বিভিন্ন ছোট আকারে, কিন্তু যে ম্যাসিভ স্কেলে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে এমার্জেন্সি থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের মানে আহতদেরকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে, তাদের ধাওয়া দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং সেটা আমার নিজের অভিজ্ঞতার মধ্যে এসে দাঁড়ালো। 19 তারিখে আমরা যখন এই ঘটনাটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, বাট আমি রেকর্ডের জন্য রাখি, 19 তারিখে আমরা একটা সমাবেশ করলাম, কারণ তখন অলরেডি লাশের কারবালা, এবং ওইখানে আমরা যেহেতু রাজনৈতিক দলগুলো আগে থেকেই সরকারের পদত্যাগ চেয়ে আসছে, আমরা তো পদত্যাগের কমে আর কোনো কিছু দাবি করতে পারি না।
ফলে আমরা বললাম যে এই লাশের কারবালায় দাঁড়িয়ে সরকারের আর কোনো ক্ষমতা থাকার আর কোনো নেগোসিয়েশনের সুযোগ নেই, তাকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এবং ওই বক্তব্য দিয়ে আমরা যখন প্রেস ক্লাবে দিকে যাচ্ছি, পুলিশ আমাদেরকে এমন ভাবে আক্রমণ করলো যেটা আমাদের মতো মঞ্চের মিছিল সমাবেশে এটা একটু মানে আনপ্রেসিডেন্টেড। একেবারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ব্যাটন চার্জ। তো আমরা বহুজন আমাদের আহত হয়েছে রাবার বুলেটে, আমি লাঠিচার্জের আক্রান্ত হয়েছে এবং হাতে প্রচন্ড ব্যথা পাওয়ার কারণে এক পর্যায়ে আমি হাসপাতালে গিয়েছিলাম, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক্সরে করার জন্য। সেইখানে 48 জন, সিসিটিভিতে একজন গুনে আমাকে বলেছিলেন যে 48 জন আসলো ছাত্রলীগ যুবলীগ। এবং তারা আমাকে, আমি ইমার্জেন্সিতে জানি, 3 তলার ওদের অ্যাডমিনিস্ট্রেশন যে রুম আছে সেখানে ডাক্তার ডাকিয়ে নিয়ে ইয়ে করছিলাম, কারণ নিচে একটা অনেক জটলা ছিল, ফলে আমি একটু এড়িয়ে গিয়ে এটা করার চেষ্টা করলাম। কিন্তু ওখান থেকে তারা আমাকে বললো আমাকে তাদের সাথে যেতে হবে, এবং যেটা করলো বল প্রয়োগে সেখান থেকে বের করে আমার কাপড় চোপড় ছিঁড়ে মগবাজারের মূল রাস্তা পর্যন্ত তারা যতভাবে পেরেছেন পিটিয়েছে। তো এইটা একটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার যতটুকু পরিচিতি আছে তাতে আমি কিছুটা বিস্মিত হয়েছি প্রথমত যে ওরা এই পর্যন্ত আসলো, পার্থ সহ অনেকেই গ্রেফতার হয়েছেন। তা আমি ভাবলাম আমি তো প্রতিদিন গ্রেফতার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কোন এক বিশেষ কারণে সম্ভবত তাদের আমার প্রতি রাগ হয়তো এই জায়গাটা ছিল যে আমাকে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে তারা ঠেলতে চেয়েছিল। এবং পরবর্তীকালে ঘটনাটা এইরকম, ট্রমাটা এইরকম যে আমি যেহেতু কিছুটা পরিচিত ব্যক্তি, আমি যখনই যেখানে যাচ্ছি নিজেকে তো হাইড করা সম্ভব না, ফলে আশপাশের লোক দেখলে আপনার মনে হচ্ছে যে আপনি এই মুহূর্তে আবার একটা আক্রমণের শিকার হবেন। তো এই নানান ধরনের ঘটনা যে বিভিন্নভাবে তারা ঘটিয়েছে, মানে এমন কোনো পথ নাই যে পথগুলো তারা চালিয়েছে। এখন এই সবগুলো জায়গা থেকে আবার রাষ্ট্রটাকে বের করে নিয়ে আসার প্রশ্ন যে আচ্ছা ভবিষ্যতে যে শাসক হবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তারা এগুলো করবে না, একটা গণতান্ত্রিক জায়গায় করবে। কিন্তু আমাদের পুরো রাষ্ট্র শক্তিটাকে ট্রেন হয়েছে 15 বছরে এইভাবে, এটা একটা বিরাট বাধা আপনি এটাকে উল্টানোটার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে যে একটা বড় জায়গার সমস্যা হচ্ছে যে যেহেতু পরাজিত কিংবা ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের সম্ভাবনা আছে, তারা তো নাই হয়ে যায় নাই, ফলে তাদেরকে কিভাবে আপনি মোকাবেলা করবেন। আমরা বলছি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেটিক হতে চাই, কিন্তু ইনক্লুসিভ ডেমোক্রেটিক হওয়ার মধ্যে তারা কোথায় অবস্থান করবে, এই প্রশ্ন মোকাবেলা করা কিন্তু সত্যি সত্যি বেশ কঠিন। এবং এই কঠিন জায়গাতে এসে প্রবণতা তৈরি হয় এক সময় যে প্রচন্ড ভাবে ওইভাবেই পাল্টা তাদেরকে দমন করার জায়গাতে, যেটা নানান ধরনের সমালোচনার সম্মুখীন হবে। আবার অনেক বেশি লিবারেল হওয়ার জায়গাতে, যেটাও আবার মানুষ গ্রহণ করবে না। এইখানে এই থিন লাইনটা বের করাটা খুব মানে ইয়ের জায়গা, যে আমাদেরকে মানে ফ্যাসিস্টদের এই পুরো সিস্টেমটাকে বদলানো, কিন্তু ইনক্লুসিভ হওয়া এবং ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকানো, এই 3টে কাজের সম্মিলন করার কাজটা অন্তর্বর্তী সরকারের, পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যারা নির্বাচনের মধ্যে দিয়ে আসবেন, এটা কোনো সহজ সাপটা রাস্তা নাই আমার কাছে। রাস্তাটা হচ্ছে ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা গণতান্ত্রিক সংবিধান পৌঁছতে পারি। আমি শেষ করবো এটা বলে, লক্ষ্যটা ঠিক করি আমরা, এটা সেকেন্ড রিপাবলিক হতেই পারে, সেকেন্ড রিপাবলিক, কিন্তু কোন ধরনের রিপাবলিক, এটা যে আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক রিপাবলিক, এই বিষয়ে আমরা জাতীয় ঐক্যমত্য তৈরি করি এবং সেটা ফাউন্ডেশন হবে একটা গণতান্ত্রিক সংবিধান। এটা যদি আমাদের লক্ষ্য হয়, কিভাবে অ্যাচিভ করব, সেটা পথটা কি, সেটা বিদ্যমান যে ক্ষমতার ভারসাম্য অথবা শক্তি ভারসাম্য, রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষার্থী, অংশীজন, শ্রেণী পেশা সবকিছু, এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলব। কেবল আমি অনুরোধ করব, সংবিধান সংস্কার কমিশন হয়েছে,
নির্বাচন সংস্কার কমিশন হয়েছে এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এখানে বসে আছেন। পুরো প্রসেসটাতে কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণ কালের জন্য। আমি আবার অসম্ভব কল্পনা, দুঃসাহসী কল্পনা, একটা বৈপ্লবিক রূপান্তর, আমি সেই রাজনীতিতে ট্রেন আপ, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত যে শিক্ষার্থীরা সেই রকম একটা বৈপ্লবিক পরিবর্তন চাইছে। কিন্তু নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বিদ্যমান শক্তি ভারসাম্যের মধ্যে আমাকে সেটা বিবেচনা করতে হবে এবং সেই কারণেই বলবো যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যাতে অর্জন করি এবং অন্তর্বর্তী সরকার সেই কাজটা করে দেন। সময়ে এখনো মাত্র 40 দিন পার হয়েছে, তাদের কাজের পূর্ণ মূল্যায়ন করার সময় আসেনি। যারা সমালোচনা করছেন সেগুলোর মধ্যে অনেক ভ্যালিডিটি আছে, সমালোচনা আরো সামনে আসবে, কিন্তু আরেকটু এফেক্টিভ যে হতে হবে এই সরকারকে, এটা সম্ভবত একেবারেই বটম লাইন সমর্থনের জায়গা থেকে কি বলে প্রত্যাশা।